বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা ও বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর মাহফুজ কবির, গবেষণা পরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক সাইদ খান। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি তথ্য একটু ছোট করে দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরি, এরপর আমরা আলোচনা করব। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে ব্রিটেনের লন্ডনে উন্নত চিকিৎসা এবং পারিবারিক আবহে দীর্ঘ 4 মাস অবস্থান শেষে মানসিক প্রশান্তি নিয়ে বাংলাদেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দলীয় প্রধান দেশে ফেরায় বাংলাদেশ ব্যাপী বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে সাদা রঙের পাজেরো জিপে করে মঙ্গলবার দুপুর 1:26 বাংলা স্থানীয় সময় গুলশানের বাসা ফিরোজায় পৌঁছান বিএনপি চেয়ারপারসন। ভোর থেকেই গুলশানের বাসভবন ফিরোজার সামনে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিমানবন্দর থেকে ফিরোজায় যাওয়ার সময় পথে পথে খালেদা জিয়াকে স্বাগত জানান বিপুল সংখ্যক নেতাকর্মী। খালেদা জিয়ার সঙ্গে তার 2 পুত্রবধূ ডাক্তার জোবাইদুর রহমান ও সৈয়দা শর্মিলা রহমান সিথি বাংলাদেশে ফিরেছেন। দীর্ঘ 17 বছর পর শাশুড়ির সঙ্গে দেশে ফিরলেন জোবাইদা রহমান। এরপর যে তথ্যটি তা হচ্ছে জাতীয় সংসদের নির্বাচন এলাকার সীমানা নির্ধারণ সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তেজগাঁওয়ে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। আইন উপদেষ্টা আসিফ নজরুল এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই সীমানা নির্ধারণ নিজেদের ইচ্ছামতো করা হতো। এগুলো নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ আছে। এখন আমাদের সীমানা নির্ধারণ সংক্রান্ত যে আইন আছে সেখানে একটা ব্যাখ্যাগত ভুলের কারণে এটা নিয়ে নির্বাচন কমিশন কাজ করতে পারছিল না। নির্বাচন কমিশন এই আইন প্রস্তাব করেছে, এখন আমরা এই সংশোধনী করে দিয়েছি। এরপর যে তথ্যটি তা হচ্ছে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সাইবার সুরক্ষা আইন সংশোধন করে নতুন অধ্যাদেশে প্রথমবারের মতো ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথমবারের মতো সাইবার স্পেসে নারী ও শিশু নির্যাতন এবং যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রস্তাবিত অধ্যাদেশে আগের আইনের 9টি ধারা বাতিল করা হয়েছে, যা ছিল কুখ্যাত ধারা। এসব ধারাতে 95% মামলা হয়েছিল। মামলাগুলো এখন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এবং সবশেষ আরেকটি তথ্য তা হচ্ছে সম্প্রতি মোংলা বন্দর সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন শীর্ষক মেগা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে চীনের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ। প্রকল্পটি বাস্তবায়ন হলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দরটিকে আঞ্চলিক বাণিজ্যিক হাবে রূপান্তর করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বন্দর সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ব্যবহারকারী অংশীজনরা। এর মাধ্যমে বন্দরের কার্যক্রমের সক্ষমতা বহু গুণে বাড়বে বলেও আশা করা হচ্ছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মোহাম্মদ মাকরুজ্জামান তিনি জানান যে গত 25 মার্চ এমপি এর সঙ্গে চায়না সরকারের চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের G2G চুক্তি সই হয়েছে। এই ছিল কিছু তথ্য। আমি আলোচনায় চলে আসবো। সাইদ খান, আমি শুরুতে একটু আপনার কাছে আসি। যেই বিষয়টি বাংলাদেশের আজকের দিনের সবচেয়ে আলোচিত বিষয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশে ফিরেছেন এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা দেখা গেছে। বিদেশি বিভিন্ন গণমাধ্যমের দিকে যদি আমরা দেখি, সেক্ষেত্রে খালেদা জিয়ার বাংলাদেশে ফেরার সংবাদটি গুরুত্ব সহকারে প্রচার করা হয়েছে আল জাজিরা, স্ট্রেট টাইমস, টেলিগ্রাফ ইন্ডিয়া সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। কেউ বলছেন দেশের গণতন্ত্রের জন্য সংকটময় মুহূর্তে দেশে ফিরলেন খালেদা জিয়া, আবার কেউ লিখেছেন খালেদা জিয়ার দেশে ফেরা নির্বাচনের জন্য বাড়তি চাপ তৈরি করবে। নানা রকমের শিরোনামে তারা প্রতিবেদন করেছেন। এখানে যে বিষয়টি খালেদা জিয়ার এবারের যে দেশে ফেরা, বাংলাদেশের রাজনীতিতে আসলে এটি নতুন কি মাত্রা যোগ করলো, অথবা এতে ব্যতিক্রম কি রয়েছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায়, যদি একটু আপনি বলতেন সাইদ খান। জি, ধন্যবাদ আশরাফ ভাই। আপনার মাধ্যমে আমাদেরকে যারা দেখছেন, আমার সহ আলোচক মাহফুজ ভাই, আপনাকেও ধন্যবাদ। যে বিষয়টি আপনি উত্থাপন করলেন, বেগম খালেদা জিয়ার দীর্ঘ 4 মাস পরে বাংলাদেশে ফেরা চিকিৎসা শেষে, এটি নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতির জন্য এবং বাংলাদেশের গণতন্ত্রের নতুন এক ধরনের বার্তা অবশ্যই দিল। সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়া যখন উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাড়ি জমান, তখন কিন্তু এক ধরনের রেটরিক ছড়িয়ে পড়েছিল যে শেখ হাসিনা পালিয়েছে এবং বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার নাম করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, তিনি আসলে ফিরবেন না। এই ধরনের একটা রেটরিক কিন্তু এস্টাবলিশ করার জন্য একটি মহল চেষ্টা করেছিল। প্রথমত তাদের
সেই চিন্তা বা সেই রেটরিকের উপরে এক ধরনের পিঠে চপটাঘাত হিসেবেই দেখবো। এবং বেগম খালেদা জিয়া বাংলাদেশে ফিরলেনই না শুধু, তিনি কিন্তু সুস্থ হয়ে ফিরলেন এবং তিনি বিমানবন্দর থেকে নেমে ফিরোজায় পৌঁছে তিনি কিন্তু আরেকটি বার্তা দিলেন, সেটি হচ্ছে যে তিনি কিন্তু পায়ে হেঁটে ফিরোজায় নিজের বাসভবনের মধ্যে প্রবেশ করলেন। এর মাধ্যমে কিন্তু তিনি গণতন্ত্রের পথে যে আবার হাঁটবেন বা রাস্তায় নামবার মতো এক ধরনের সক্ষমতা যে ওনার মধ্যে ফিরে এসেছে, এবং তিনি যে তাকে যে অসুস্থ হিসেবে প্রতিষ্ঠিত করবার এক ধরনের চেষ্টা ছিল, সেখানেও কিন্তু এক ধরনের বার্তা দিয়েছেন যে আসলে তিনি কিন্তু আবার রাজপথে নামবার মতো সক্ষমতা ওনার ফিরেছে। সেই জায়গা থেকে আমি বলবো এটি বাংলাদেশের যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের এক ধরনের কিন্তু চাপে সরকার বেশ গত ২ মাস বা ৩ মাস ধরে আছেন। রাজনৈতিক দলগুলো, অধিকাংশ রাজনৈতিক দল কিন্তু নির্বাচনের কথা বলছে, এবং জি সাইদ খান অধিকাংশ শুনতে পাচ্ছি। রাজনৈতিক হ্যাঁ জি অধিকাংশ রাজনৈতিক দল কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য রূপরেখা, অন্তর্বর্তীকালীন সরকারকে রূপরেখা দেওয়ার জন্য এক ধরনের চাপের মধ্যে রেখেছিল। কিন্তু বিএনপির শীর্ষ ২ নেতা, বিশেষ করে বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের বাইরে থাকার কারণে এটিতে কিন্তু ওইভাবে এক আহ, বেগ বলে মনে করা হতো না। সরকারের পক্ষ থেকে বা সুশীল সমাজ মনে করতো এটি আসলে বিএনপির এক ধরনের রাজনৈতিক স্ট্যান্ড। কিন্তু আজকে থেকে যখন বেগম খালেদা জিয়া বাংলাদেশের মাটিতে পা দিলেন, তখন এটি আর রাজনৈতিক স্ট্যান্ড না, এটি কিন্তু আসলে ডিমান্ড, যে জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার পালে কিন্তু হাওয়া যোগ করবে। এবং আপনি শুরুতেই একটি কথা বলেছেন যে বাড়তি চাপ মনে হচ্ছে, আসলে বাড়তি চাপ মনে হচ্ছে না, বাড়তি চাপের মধ্যেই পড়তে হবে। কারণ গত ১৫ বছর ৬ মাস ৭ মাসে বাংলাদেশে কিন্তু প্রাতিষ্ঠানিক গণতন্ত্র বলতে যেটি বোঝায়, মানুষের মৌলিক মানবিক অধিকার বলতে যেটি বোঝায়, সেটি কার্যত অনুপস্থিত ছিল। সেই জায়গায় গত ১৭ বছর ধরে কিন্তু এই 1-11-এর ২ বছর সহ ১৭ বছর বিএনপি সহ সকল রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দলগুলো কিন্তু রাজপথে আন্দোলন করেছে শুধুমাত্র গণতন্ত্র ফেরাবার জন্য। এবং গত ১০ বছরেরও বেশি সময়, ২০১৩ সালের পরে বাংলাদেশ থেকে কিন্তু নির্বাচনী যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার নির্বাসনে দিয়েছিল। সেই জায়গা থেকে ভোটের প্রতি সাধারণ মানুষের, রাজনৈতিক দলগুলোর তো ছিলই, সাধারণ মানুষেরও এক ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, এবং এই আকাঙ্ক্ষার তীব্রতার পরিণতি হচ্ছে ৩৬ জুলাই। ৩৬ জুলাই শুধুমাত্র ৩৬ দিনের আন্দোলন না, এটি একটি পরিণতি মাত্র। আন্দোলনটা কিন্তু ১৭ বছরের। তো সেই জায়গা থেকে ৫ আগস্ট পরবর্তী সময়ে সংস্কার, হ্যাঁ, আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ঘুণে ধরেছে, সেই প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, ধ্বংস করে দিয়েছে। সেগুলোর যেমনি সংস্কার প্রয়োজন, কিন্তু এই সংস্কারের বৈধতা বা এই সংস্কার কার্যকর করবার জন্য একটি পার্লামেন্ট দরকার। আর সেই পার্লামেন্ট গঠনের একমাত্র পথ হচ্ছে কিন্তু ইলেকশন। সেই জি ইলেকশনের পালে কিন্তু আজকে থেকে বাড়তি হওয়া যোগ সাইদ হবে। খান, এবং আমি এই এটিকে জায়গায় যদি একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। জি স্বাভাবিকভাবেই যে প্রশ্নটি উঠছে যে বিএনপি চেয়ারপারসন বাংলাদেশে ফিরেছেন, যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে বাংলাদেশে ফিরবেন, এটি নিয়ে বিভিন্ন মহলে বহুদিন ধরেই কথা হচ্ছে। এই ব্যাপারে বিএনপির নেতারা কি বলছেন? আমরা যেটি শুনতে পাচ্ছি, বলা হচ্ছে যে দ্রুতই ফিরবেন, কিন্তু আসলে কবে নাগাদ ফিরবেন, কি বিষয়, এই বিষয়ে যদি আপনার কিছু জানা থাকে যদি একটু বলতেন আমাদের, সাইদ জি খান। জি সেই বিষয়টি হচ্ছে যে বিএনপির চেয়ারপারসন ফিরেছেন, তিনি চিকিৎসা শেষে ফিরেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কিন্তু ওনার বক্তব্যের মধ্যেই পরিষ্কার করেছেন যে কবে উনি দেশে ফিরবেন। তিনি কিন্তু বলেছেন পরিষ্কার করে যে আসলে আহ, তিনি দেশে ফেরেন এটি অন্তর্বর্তীকালীন সরকার চায় কিনা, এটি কিন্তু তিনি প্রশ্ন রেখেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পরিষ্কার কোনো বার্তা দেওয়া হচ্ছে না যে তারেক রহমান দেশে আসুক। ওনাকে যে আনবার বা ওনাকে দেশে ফেরাবার যে তীব্রতা বা যে আকাঙ্ক্ষা, সেটি কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত করতে পারেনি। তারেক রহমান তো দেশে অবশ্যই ফিরবেন, এই দেশ তো ওনার, উনি এই দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে, যেগুলো রাজনৈতিক দল রোল প্লে করছে রাজনৈতিক মাঠে, তার মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেছেন যে তিনি তো দেশে ফিরতে চান, কিন্তু সেই দেশে ফিরবার যে পরিবেশ বা এই সরকার চায় কিনা, সেটি এই সরকারকে পরিষ্কার করতে হবে। তো জি এখানে আমি মনে করি না যে এখানে সুস্পষ্ট কোনো তথ্য বা কোনো রেটরিক আমি ছড়িয়ে দেব, সে বিষয়টি আমি চাচ্ছি না। আর এর বেশি তথ্য আমার কাছে নাইও, জি কারণ ওনার বক্তব্য বিশ্লেষণ করে আমি এইটুকু পেয়েছি। আরেকটি বিষয় আপনি যেটি বলেছেন যে
বেগম খালেদা জিয়ার আজকে দেশে ফেরায় আহ, রাজনৈতিক মানে এই অন্তর্বর্তীকালীন সরকার চাপে পড়বে কিনা। বেগম খালেদা জিয়া কিন্তু বিদেশে চিকিৎসা নিতে যাবার সময় 7 জানুয়ারি এই চলতি বছরে তখন কিন্তু বলে গেছেন যে বিদেশে ওনার কোনো বন্ধু নেই, কোনো প্রভু নেই, এদেশেই এইটাই ওনার দেশ, এটাই ওনার ঠিকানা। সেই জায়গা থেকে আমি বলবো চিকিৎসার জন্য গিয়েছিলেন, অনেকে এটিকে মনে করেছিলেন যে তিনি চলে গেছেন আর ফিরবেন না। সেটি কিন্তু উনি জবাব দিয়েছেন আজকে এই ফেরার মধ্য দিয়ে। এবং ওনার এটা কিন্তু ফেরা না, এটা হচ্ছে বীরের বেশেই ফেরা। তিনি জি, ফিরেই রাজপথে কিন্তু পা স্পর্শ করেছেন। সাইদ এটিকে খান। যদি চাপ বলেন তাহলে চাপ, আর এটিকে যদি মনে করেন যে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া বা গণতান্ত্রিক প্রক্রিয়া, তাহলে আমি মনে করব এই গণতন্ত্রের পথে প্রথম পা স্পর্শ করলেন বেগম খালেদা জিয়া। জি, সাইদ খান, আপনাকে এই ধন্যবাদ। আমি জি আসবো আপনার কাছে আবারও, নিশ্চয়ই আমি আসবো। আমি একটু ডক্টর মাহফুজ কবিরের কাছে যাই। রাজনৈতিক অনিশ্চয়তা অথবা রাজনৈতিক পরিস্থিতি, স্থিতিশীলতা অস্থিতিশীলতা, নানা রকমের যে পরিস্থিতি আসলে বাংলাদেশে বিরাজ করছে, এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় আসলে কতটা আলোচনায় আসছে, আমি একটু ডক্টর মাহফুজ কবির এই বিষয়ে আপনার কাছে আসতে চাই। দেশের রপ্তানি আয়ের শীর্ষ খাত তৈরি পোশাক সহ বস্ত্র খাতের কারখানাগুলোতে হঠাৎ করে গ্যাস সরবরাহে মারাত্মক সংকট তৈরি হয়েছে এবং এতে শিল্পোদ্যোক্তা এবং রপ্তানিকারকরা তারা যথেষ্ট উদ্বিগ্ন। এবং এই সংকটে পড়ে এই খাতের যে 4টি সংগঠন, বিকেএমইএ, বিজেএমইএ সহ 4টি সংগঠন গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। এই বিষয়টি আপনি কিভাবে দেখেন ডক্টর মাহফুজ কবির? ধন্যবাদ। আসলে আমি মনে করি যে এই বিনিয়োগের যে পরিস্থিতি সেটি কিন্তু এখন ভালো অবস্থাতে নেই। মানে আমরা একটু আশা করছিলাম যে আসলে এই জায়গাটাতে বিশেষ করে যে আমাদের ইউটিলিটির যে সার্ভিস গুলো আছে তো সেগুলো অবস্থা ভালো হবে। এবং দাম বাড়ানো হয়েছে কিন্তু এর মধ্যে, হ্যাঁ, দাম বাড়ানোর যে সিদ্ধান্ত সেটা নিয়ে বিপুল পরিমাণে সমালোচনা তৈরি হয়েছে যে গ্যাসের দাম হঠাৎ করে যে 1/3 বেড়ে গেল, এটা আসলে শিল্প কারখানা কি হবে। আচ্ছা ঠিক আছে, দাম বাড়লেও যদি সরবরাহটা স্বাভাবিক হয় এবং প্রয়োজনীয় পরিমাণে যদি গ্যাস থাকে এবং জ্বালানি সরবরাহটা যদি মানসম্পন্ন হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু কষ্ট হলেও, খরচটা বেড়ে গেলেও কিন্তু তখন আসলে এই যারা বিনিয়োগকারী, যারা শিল্প উদ্যোক্তা, তারা হয়তো কিছুটা সহ্য করবেন। কিন্তু এখন গ্যাস যদি পাওয়া না যায় পরিমাণ মতো এবং গুণগত মানসম্পন্ন যদি গ্যাস না থাকে, গ্যাসের চাপটা যদি না থাকে এবং সেখানে গ্যাসের জায়গায় যদি বাতাস আসে এবং তার জন্য যদি বিল পরিশোধ করেন এই শিল্প মালিকেরা, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক। মানে এই বিষয়টা কিন্তু খুবই পীড়াদায়ক। এবং এর মধ্যে আমরা একটা বিনিয়োগ সম্মেলন করে ফেললাম এবং বিনিয়োগ সম্মেলনের মধ্যে দিয়ে আমরা একটা বার্তা দিলাম বিশ্ববাসীকে, এবং বিশেষ করে যে বড় বড় যে সমস্ত মাল্টি ন্যাশনাল কোম্পানি, তাদেরকে বললাম যে বাংলাদেশে যেন বিনিয়োগ করে, আমাদের যে নতুন বা তরুণ উদ্যোক্তা তাদেরকেও বললাম। কিন্তু তারপরে এই অবস্থা যদি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে তাদের কাছে আমরা মুখ দেখাবো কি করে। তো এই বিষয়গুলো কিন্তু খুবই পীড়াদায়ক। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে শিল্প মালিকেরা যখন বিজ্ঞাপন দিচ্ছেন, তার মানে হচ্ছে যে তারা আসলে আর কোনো কিছু পাচ্ছেন না বা আর কোনো উপায় নেই তাদের। না, এবং কিন্তু এই ডক্টর যে মাহফুজ কবির, এই যে শিল্পোদ্যোক্তা যারা রয়েছেন, যারা ব্যবসায়ী রয়েছেন, রপ্তানিকারক রয়েছেন, তারা কি সরকারের সাথে বসতে পারছেন না? সরকারের বিভিন্ন যে মন্ত্রণালয় অথবা যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, দায়িত্বশীল রয়েছেন, তাদের সাথে যোগাযোগ করছেন নিশ্চয়ই, তাদের সাথে কথা বলছেন, তারপরেও কি বিষয়গুলো আসলে সমাধান হচ্ছে না? না, যেহেতু তারা বিজ্ঞাপন দিয়েছে তার মানে হলো যে যতটুকু আলোচনা হচ্ছে সেটা অত্যন্ত সীমিত এবং তাতে কোনো ফলাফল আসছে না। মানে এটাই আসলে বোঝা যায়। তার কারণ যে রপ্তানিকারকদের যে শীর্ষ সংগঠন, তাদের সঙ্গে কিন্তু সরকারের একটা ভালো যোগাযোগ আছে। বিশেষ করে যারা শীর্ষ নেতৃবৃন্দ, তাদের সঙ্গে নিয়মিত কথাবার্তা হয়, কিন্তু আলটিমেটলি সেই কথাবার্তা কতটুকু হচ্ছে সেটা নিয়েও কিন্তু আসলে ওই প্রশ্ন থেকে যাচ্ছে। এটা এটা একটা উদ্বেগের বিষয়। তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে এপ্রিল মাসে কিছুটা এক্সপোর্টের গ্রোথ হয়েছে, মানে প্রায় 3% মতো, এটা আমরা নিউজে পেয়েছি। জি, এবং আরো বেশি সম্ভাবনা ছিল। এবং এই যে বিশ্ব অর্থনীতিতে অনেক অনিশ্চয়তা তৈরি হয়েছে, একটা শুল্ক যুদ্ধ চলছে এবং অন্যদিকে আরো কিছু সুযোগও তৈরি হচ্ছে, যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধের যে একটা শান্তি চুক্তি, সেটা কিন্তু আমরা আভাস পাচ্ছি। তার মানে বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়াবে। এই অবস্থায় আমাদের শিল্প উদ্যোক্তারা যদি এরকম একটা হতাশার মধ্যে চলে যান, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা খুব একটা ভালো বার্তা দেয় না। আর আমাদের প্রতিযোগীরা তো বসেই আছে যে কিভাবে বাংলাদেশের যে তৈরি পোশাকের বাজার সেটা তারা নিজেরা ধরবে। জি, এটা আপনি, একটা চিন্তার বিষয়। জি ডক্টর তো আমি মাহফুজ মনে কবির, করি আপনি যেটি বলছিলেন যে চলতি 2024-25 অর্থ বছরের 10 মাসে সবচেয়ে কম রপ্তানি আয় হয়েছে এপ্রিলে। গত মাসে রপ্তানি আয় থেকে আয় হয়েছে $3 বিলিয়ন কিছু বেশি। এখন রপ্তানিকারকদের আমি আরেকটু তুলে ধরি, রপ্তানিকারকদের মতে ঈদের যে দীর্ঘ ছুটিতে কারখানা বন্ধ থাকবে এবং এই যে শিল্পে যে গ্যাসের সংকট, এই দুটি মিলিয়েতে রপ্তানিতে আরো প্রভাব পড়বে, এমনটাই বলছেন তারা। ডক্টর মাহফুজ কবির, না, এটা ওটা চিন্তার বিষয়। এ নিয়ে আমি আজকে রাতে আরেকটা টেলিভিশনে কথা বলবো। তবে এই, হ্যাঁ, 10 দিন মানে কিন্তু আসলে 10 দিন নয়। তার কারণ তার সামনে পিছনে কিন্তু আরেকটু কিছু বিষয় থাকে আর কি। তার কারণ এমনিতে হ্যাঁ, শ্রমিকেরা
হয়তো পুরোপুরি 10 দিনের ছুটি পাবেন কিনা প্রথম দিকে, মানে যেরকম করে 10 দিনের হিসাব করা হলো তো সেভাবে এটা নিয়ে কথা আছে, কিন্তু ছুটির পরে আবার তাদেরকে কারখানায় যোগ দেওয়াতে কিন্তু সময় লাগে, বা ওই ওই ক্ষেত্রে কিছুটা হয়তো লিড টাইম এদিক ওদিক হবে। তবে এই 10 দিনের ছুটির কারণে কিন্তু এই এই পুরো যে আপনার সাপ্লাই চেইন সেটা কিন্তু একটা ট্রাবলের মধ্যে পড়ে যেতে পারে। তো তাদের অর্ডার আছে অনেকগুলো, এবং আসলে লিড টাইম কিন্তু খুবই সংক্ষিপ্ত এই পুরো আরএমজি সেক্টরের ক্ষেত্রে। তার কারণ যখন কাঁচামাল বা মধ্যবর্তী পণ্যগুলো আমদানি করতে হয়, তো আমদানি থেকে শুরু করে প্রায় 60 দিনের মতো সময় থাকে আমাদের হাতে, যেহেতু পুরো সাপ্লাই চেইনের সম্পূর্ণ এলিমেন্ট গুলো আমাদের হাতে নেই, যার ফলে এই 60 দিনের সময়টাই আমাদের জন্য অনেকটাই আসলে মানে চাপের মধ্যে দিয়ে চলে যায়। তার মধ্যে এই 10 দিনের ছুটির কারণে দেখা যাবে কি যে আরো উল্টা চাপ তৈরি হচ্ছে। ওইটা আর একটা বিষয়। তবে আমি মনে করি যে হ্যাঁ, ম্যানুফ্যাকচারিং সেক্টরে একটা প্রেশার তৈরি হবে, আর শহর থেকে অর্থনীতি পুরোটা গ্রামে শিফট হয়ে যাবে। এটাও একটা আর একটা বিষয় আর কি, যে এই সময়ের জন্য। তো এখন যেটা দেখা যাচ্ছে যে আসলে আমাদের মূল যে চিন্তার বিষয় সেটা হচ্ছে যে আসলে এই বিনিয়োগটাকে আমরা কিভাবে এটা সুরক্ষার মধ্যে রাখবো। এমনিতে কিন্তু বিশ্ব ব্যাংক, আইএমএফ এর যে প্রতিবেদন গুলো আসছে, বিশেষ করে কিন্তু বিনিয়োগ সম্মেলনের সময় তারা বললো যে 4টা 5টা জায়গাতে তাদের বড় একটা কনসার্ন আছে। বিশেষ করে ইউটিলিটির যে সার্ভিস সেগুলো ঠিক মতো পাওয়া যায় না। তারপরে সেখানে ঘুষ দুর্নীতির বিষয় থাকে, অনেকগুলো জায়গা থেকে সার্টিফিকেট গুলো নিতে হয়। আর সরকারের শীর্ষ পর্যায় থেকে একটা আশ্বাস দেওয়া হয়, কিন্তু পরবর্তী সময় ফিল্ডে গিয়ে দেখা যায় কি যে না, আসলে যতটুকু আশ্বাস দেওয়া হয়েছে নীতির মধ্যে যে সমস্ত কথাবার্তা গুলো বলা আছে, তো সেগুলো আসলে বাস্তবের সঙ্গে মিলে না। তারপর জমি অধিগ্রহণ, এগুলো তো সমস্যা। তারপর আমাদের স্পেশাল ইকোনমিক জোন একেবারে প্রস্তুত নয়। তো এই অবস্থায় বা দেশের ভিতরের যারা বিনিয়োগকারী, তারা যদি মানে একেবারে নিরুপায় হয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেয়, তাহলে সেটা কিন্তু আসলেই আমাদের জন্য সুখকর বিষয় না। আর বিদেশের তো জানতেই পারছেন যে আসলে বাংলাদেশের ভিতরের অবস্থাটা কেমন। এবং একই সঙ্গে এটাও সত্য যে অনেকেই বলছেন যে আসলে পলিটিক্যাল গভর্নমেন্ট এলে তখন, বা নির্বাচনের পরবর্তী সরকার যখন আসবে, তখন তারা বিনিয়োগের জন্য সিদ্ধান্ত গ্রহণ করবে। এমনিতেই কিন্তু ওই যে আমাদের ঋণ মান সেটা কিন্তু ভালো অবস্থায় উঠছে না, এবং ঋণ মান ভালো অবস্থায় না থাকার একটা বড় ফলাফল কিন্তু দেখা যাচ্ছে যে বিদেশি বিনিয়োগটা কম। আবার একই দিকে যে আইএমএফ এর সঙ্গে কিন্তু একটা টানাপোড়েন চলছে, এবং অন্যান্য যে সমস্ত যারা উন্নয়ন সহযোগী সংস্থা, তারাও কিন্তু যে ঋণ তাদের যেটা প্রস্তাবিত ছিল বা পাইপলাইনে যেগুলো আছে সেগুলো কিন্তু ছাড় হচ্ছে না। মানে সব মিলিয়ে এক ধরনের ডেডলক কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো অর্থনীতি জুড়ে, উন্নয়নের যে পরিবেশ সেটা জুড়ে। তো আমি মনে করি যে এখান থেকে খুব দ্রুত আসলে বের হয়ে আসা দরকার, নাইলে কিন্তু এই নেতিবাচক বার্তাগুলো কিন্তু পুরো অর্থনীতির যে যে প্রবৃদ্ধি, কর্মসংস্থান, মূল্যস্ফীতির যে চ্যালেঞ্জ গুলো আছে, তো সেগুলোকে কিন্তু এই চ্যালেঞ্জ গুলো আরো বেশি ঘনীভূত করবে। জি, ডক্টর মাহফুজ করিম, আপনাকে ধন্যবাদ। সাইদ খান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সাথেই থাকবেন। আমি একটি ছোট্ট বিরতি নেব, বিরতি থেকে ফিরে আপনাদের সাথে আরো আলোচনা করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমি একটু বিরতির পর সাইদ খান আপনার কাছে আসি যে বিষয়টি নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়েই, কিন্তু একটু ব্যতিক্রম প্রশ্ন। যে বিষয়টা হচ্ছে, আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি এবং বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে, আপনিও নিশ্চয়ই এই বিষয়গুলো শুনছেন সাইদ খান। ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখার জন্য আওয়ামী লীগের যারা নেতা রয়েছেন, বিভিন্ন জায়গায় পলাতক রয়েছেন, তারা নাকি অংশীদার খুঁজছেন। এই ব্যাপারে যদি কিছু বলতেন সাইদ খান। ভাইয়ের সাথে যোগ করতে চাই ওনার আলোচনা থেকে, এরপরে আপনার অ্যান্সার দেব। সেটি হচ্ছে, আমি যেটা বলবো সেটি হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন যে আইএমএফ এর তৃতীয় কিস্তির যে লোন সেটি না পেলেও আমাদের অর্থনীতি বেশ ভালো আছে, এবং আমাদের যে রেমিটেন্স প্রবাহ সেটিও তিনি সন্তোষজনক বলে মন্তব্য করেছেন, জানিয়েছেন। আসলে একটি দেশের অর্থনীতি কিন্তু রেমিটেন্স নির্ভর হওয়া ইতিবাচক না। এটি শর্ট টার্মের জন্য একটি ভালো সলিউশন, বাট লং রানে এটি কিন্তু অর্থনীতির জন্য বড় ধরনের হুমকি হয়ে যেতে পারে। আর মূলত একটি দেশের অর্থনীতি কিন্তু তার শিল্প এবং তার কৃষি অর্থনীতির উপরে নির্ভর করে। এবং আপনি জানেন যে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার বেশ ভালো করছে কিছু কিছু জায়গায়, সেখানে তাদেরকে সাধুবাদ জানাতেই হয়। কিন্তু তারা শিল্প বাঁচে বিনিয়োগে। আপনি একটি জিনিস দেখেন, দেশে এই মুহূর্তে একটি ভালো সরকার আছে, কিন্তু গণতন্ত্র নেই। এই সরকারটি গণতান্ত্রিক না। পরবর্তী গণতান্ত্রিক সরকার এসে এই সরকারের যে উদ্যোগগুলো আছে, যে পদক্ষেপগুলো আছে, সেই পদক্ষেপগুলো কার্যকর রাখবে কিনা বা বহাল রাখবে কিনা, সেটি এক ধরনের দুশ্চিন্তার মধ্যে কিন্তু ব্যবসায়ীদেরকে রেখেছেন। এবং এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বেশ ভালো ভালো কিছু পরীক্ষামূলক উদ্যোগ নিয়েছেন। আমি এখানে বলবো, কোনো রাষ্ট্র বা কোনো অর্থনীতি, একটি রাষ্ট্রের অর্থনীতি পরীক্ষামূলক প্রকল্প হতে পারে না।
এখানে প্রত্যেক ন্যানো সেকেন্ডে কিন্তু একটি দেশের স্বার্থ জড়িয়ে থাকে, সুতরাং পরীক্ষামূলকভাবে দেখবার সুযোগ নেই। আর বিদেশি বিনিয়োগকারীরা গণতন্ত্র বা রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে বিদেশি বিনিয়োগকারীরা তো বিনিয়োগ করেনই না, বরং অভ্যন্তরীণ যারা বিনিয়োগকারী রয়েছেন, যেমন আমিও একজন যদি বিনিয়োগকারী হই বা আজকে আপনিও যদি বিনিয়োগকারী হন, যে পরিবেশ পরিস্থিতি অবজার্ভ করবেন যে আসলে বিনিয়োগ করব কি করব না। সো দ্যাট আমি মনে করি যে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার কিছু কিছু কাজ ভালো করলেও লং রানের জন্য ডেমোক্রেসি ইম্পর্টেন্ট। সুতরাং আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেটি বলেছেন যে রেমিটেন্স প্রবাহ ভালো, আমাদের রিজার্ভ বেড়েছে, সেটি অবশ্যই খুশির খবর, কিন্তু সেটি কোনো সমাধান না। সুতরাং শিল্পে বিনিয়োগ বাড়াতে হবে, এবং যে দেশীয় শিল্প উদ্যোক্তারা যে বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়েছেন, আমি মনে করি যে এটি আসলে তারা বাধ্য হয়ে দিয়েছেন। সুতরাং শিল্পপতিদেরকে বা শিল্প উদ্যোক্তাদেরকে বাধ্য যদি করা হয়, সেটি আসলেই আমাদের শিল্পের জন্য এক ধরনের ভালো মানে খারাপ বার্তা। এবং আপনি যে আরেকটি প্রশ্ন করেছেন, আওয়ামী লীগের পলাতক যে ব্যবসায়ীরা রয়েছে, তারা আহ, অংশীদার খুঁজছেন বা তাদের ব্যবসায়কে রক্ষা করবার জন্য হয়তো ভিন্ন রাজনৈতিক মেরুর কাউকে খুঁজছেন। হ্যাঁ, এটি একেবারেই সঠিক। কারণ আওয়ামী লীগের পলাতক ব্যবসায়ী যারা রয়েছেন বা শিল্প উদ্যোক্তা যারা রয়েছেন, এই শিল্প প্রতিষ্ঠানগুলো কিন্তু আসলে ঘটনা হচ্ছে যে একজন মানুষকে ঘিরে অজস্র হাজার হাজার মানুষের কর্মসংস্থান বা জীবিকার বিষয় রয়েছে। সেই জায়গা থেকে এই শিল্পগুলোকে রক্ষা করা দেশের জন্যই আমি মনে করি যে জরুরি। সেক্ষেত্রে তারা যদি বিকল্প পার্টনার খোঁজেন, সেটি দোষের কিছু না। কারণ এই সকল গত 16 বছরে দেশে অন্তত উম, আহ, কয়েক হাজার শিল্প প্রতিষ্ঠান জন্ম নিয়েছে বা গড়ে উঠেছে। এই শিল্প প্রতিষ্ঠানগুলোর মালিকরা হয়তো ফ্যাসিবাদের দোসর ছিল, সেই কারণে তাদেরকে অপরাধের বিচার করা যেতে পারে। সেই জায়গা থেকে যদি এই শিল্প প্রতিষ্ঠানগুলোকেও অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয়, সেটি আসলে অর্থনীতির জন্য ভালো সুখবর না। সুতরাং এখানে তারা ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কাউকে যদি খোঁজে এবং খুঁজে যদি পেয়েই যায় এবং এই শিল্প যদি বেঁচে যায়, আমি সেটিকে ইতিবাচক ভাবেই দেখছি। জি, সাইদ খান, আপনাকে ধন্যবাদ। ডক্টর মাহফুজ কবির, আমি একটু আপনার কাছে আসি। যে বিষয়টা বিভিন্ন রকমের সংস্কার নিয়ে কাজ চলছে, শিল্প খাতের স্বার্থে কোন সংস্কারগুলো অথবা কোন কাজগুলো খুব দ্রুত সময় আসলে করা প্রয়োজন, এই অন্তর্বর্তীকালীন সরকারের ইমিডিয়েট স্টেপ নেওয়া উচিত, আপনি যদি একটু বলতেন ডক্টর মাহফুজ কবির। শিল্প খাতের যে মূল চালিকা শক্তি, সেটা হচ্ছে যে তার ইউটিলিটি গুলো, এবং একই সঙ্গে যে নতুন শিল্প কারখানা প্রতিষ্ঠা করার জন্য যে যে ধরনের প্রতিবন্ধকতা আছে সেগুলো আসলে অপসারণ করা। তো এখন এই দুটো জায়গাতে আমাদের বড় রকমের সংকট আছে এই মুহূর্তে। যদিও অন্তর্বর্তী সরকার কিন্তু অনেক চেষ্টা করছে বিভিন্ন রকমের চুক্তি করার জন্য, মানে বিশেষ করে যে মধ্যপ্রাচ্য, তারপরে চীনের সঙ্গে চুক্তি হচ্ছে, এবং অন্যান্য জায়গাতে উনি যাচ্ছেন, গিয়ে কিন্তু কথাবার্তা বলছেন, বিনিয়োগকারীদের আনার চেষ্টা করছেন। কিন্তু আমাদের তো আসলে এই শিল্পের জন্য যে কাঁচামালের সরবরাহ, বিশেষ করে যেখানে জ্বালানি সরবরাহ, সেটা তো ঠিক মতো থাকতে হবে। একই সঙ্গে আমাদের যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, তো সেখানেও বিনিয়োগের পরিবেশ থাকতে হবে। এই মুহূর্তে সবচাইতে ভালো জায়গাতে যেটা আছে, মানে যেগুলো আসলে বিদেশের জন্য উন্মুক্ত, সেটা হলো যে জাপানের যে স্পেশাল ইকোনমিক জোন, যেটা 2500-এ আছে, তো সেইটাতে আসলে জাপানিরা তারা বলছে যে এশিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর একটি মডেল একটা স্পেশাল ইকোনমিক জোন করবে, কিন্তু সেখানে মাত্র 15টির মতো প্লট বিক্রি হয়েছে। একেবারে আগ্রহী হচ্ছে না মানুষ। তো সুতরাং এইখানে আমি মনে করি যে একটা বার্তা দেওয়া দরকার সারা পৃথিবীকে, এবং এখানে একটু সংস্কার এই অর্থে করা দরকার যে যাতে করে আসলে সবাই মনে করেন যে আসলে এখানে এই মুহূর্তে সরকার বা সরকারি প্রতিষ্ঠানগুলো আসলে বিনিয়োগকে মানে আকর্ষণ করার জন্য প্রস্তুত। এরকম একটা বার্তা কিন্তু আমরা এখনো ওইভাবে পাচ্ছি না। আমি মনে করি যে সংস্কারের প্রথম কাজ হবে হচ্ছে একটা ইতিবাচক বার্তা দেওয়া সবাইকে। হুম? তো আর হলো যে এই যতটা দ্রুত সম্ভব জ্বালানির ব্যবস্থা করা, মানে এইটা ছাড়া তো আসলে শিল্প কারখানা চলবে না। এবং এখন যে অবস্থাটা তৈরি হয়েছে তাতে মনে হচ্ছে যে আসলে জ্বালানির যে পুরো বিষয়টা দীর্ঘসূত্রিতার মধ্যে আটকে গেছে। এই জায়গাতে একেবারে ফার্স্ট ট্র্যাকেই আমাদের এই সংস্কার দরকার। আর তৃতীয় যেটা দরকার, সেটা আসলে আরো বেশ কয়েক বছর আগে হওয়া উচিত ছিল, এটা এখনো হয়নি। এবং এই যে গত 9 মাসে আমরা আশা করেছিলাম যে কবে আমরা একটা সুসংবাদ পাই যে পুরো যে এই রেজিস্ট্রেশন প্রসেস, সেখানে একটা ওয়ান স্টপ সার্ভিস তৈরি হয়েছে। মানে এই যে 60-70টা জায়গা থেকে আসলে এই যে সার্টিফিকেট নিতে হয় এবং দিনের পর দিন ঘুরতে হয়, ঘুষ দুর্নীতির ব্যবস্থা আছে। তো এখন ওই জায়গা থেকে বের হয়ে আমাদের একটা এমন একটা মানে পরিস্থিতি তৈরি করতে হবে যাতে এক জায়গায় অ্যাপ্লিকেশন করলে ওইখান থেকে সমস্ত সার্টিফিকেশন গুলো অ্যাপ্রুভাল গুলো হয়ে যায়। তো এটা হলেই কিন্তু তখন একটা ইতিবাচক বার্তা চলে যায় সমস্ত বিনিয়োগকারীদের কাছে, দেশি বিদেশি বিনিয়োগকারীরা তারা উৎসাহী হয়ে উঠবেন। তো আমি মনে করি যে সেই জায়গাতে অবশ্যই একটা
মানে এক ধরনের সংস্কার, সেটা অবশ্যই প্রয়োজন। কিন্তু আমাদের যে সমস্ত সংস্কার কমিশনগুলি আপনি যদি দেখেন, সেখানে দেখবেন যে আসলে শিল্প কারখানা বা অর্থনীতির জন্য আলাদা করে কিন্তু সেরকম কোনো কমিশন গঠন করা হয়নি। শ্বেতপত্রের জন্য কমিশন তৈরি করা হয়েছে, ব্যাংকের জন্য কিন্তু একটা টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে, তারপরে এই যে আমাদের এ, পুঁজিবাজারের জন্য সেখানে কিন্তু একটা টাস্ক ফোর্স আছে। কিন্তু সব মিলিয়ে কিন্তু আমাদের যে ইকোনমির যে একটা পজিটিভ ফেস তৈরি করার জন্য একটা কমিশন করা দরকার ছিল, তো সেটা কিন্তু হয়নি। আমরা জানি যে সমস্যাগুলো কোথায়, কিন্তু এটা সমাধান করার জন্য আমরা মানে খুব একটা আগ্রহী বলে আমার কাছে মনে হয় না। তো এখন যেভাবে আসলে এই সংবিধান সংশোধন বা অন্যান্য জায়গাতে আসলে সংস্কার, সেগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে, এই আমাদের যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে যে ধরনের প্রতিবন্ধকগুলো আছে, তো সেগুলো দূর করার জন্য তো আমাদের সেরকম একটা উদ্যোগ থাকতো, তাহলে সেক্ষেত্রে আমি মনে করতাম যে ব্যবসায়ীরা উৎসাহী হবেন। আর এই যে 1,000-এর মতো নতুন একেবারে তরুণ উদ্যোক্তা, তারা কিন্তু এই বিনিয়োগ সম্মেলনে এসেছেন। তারা জানতে চাচ্ছেন কিভাবে আসলে এই ব্যবসা বাণিজ্যে নতুন করে তারা বিনিয়োগ করতে চান এবং তারা কিভাবে করতে পারেন। তো এবং সেই ক্ষেত্রে দেখা গেল যে প্রায় 1,000 কোটি টাকার মতো একটা নতুন করে ফান্ড তৈরি করা হলো, যেটা বাংলাদেশ ব্যাংক করেছে, কিন্তু এটা যথেষ্ট নয়। তো এইখানে একটা বড় রকমের পরিবর্তন দরকার, মানে ইতিবাচক পরিবর্তন দরকার, এবং সেটা আসলে আমি মনে করি যে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের যে আহ, এক ধরনের অ্যাকসেপ্টেবিলিটি আছে সারা পৃথিবীর কাছে, তারা নির্বাচিত নয়, কিন্তু তারা কিন্তু চাইলে এই সময়ের মধ্যে এই কাজগুলো করতে পারে, যে এই অন্তত ইকোনমিক জায়গাগুলোতে একটা রিফর্ম নিয়ে আসে, যেটার জন্য আসলে সংসদে যাওয়ার প্রয়োজন হবে না। তার কারণ আইনের পরিবর্তন তখন ওই জায়গাতে দরকার হবে না। একটা ওয়ান স্টপ সার্ভিস করার জন্য তো আমরা নিশ্চয়ই এতে অনেক দিন ধরে বসে থাকবো না, তাই না? তো সেটা কিন্তু সহজেই করা যায়। তো সেইটা করতে কোথায় বাধা, জ্বালানি সরবরাহে কোথায় সমস্যা? আমাদের তো রিজার্ভ রয়েছে। তো এইখানে আমার মনে হয় কিন্তু নড়ে চড়ে বসা দরকার এবং খুব দ্রুত গতিতে কিছু পদক্ষেপ নেওয়া দরকার। আমি মনে করি যে এটা একটা বড় সংস্কার হিসেবে হয়তো সামনে আসতে পারে, এবং সেটা অর্থনৈতিক পরিবর্তন নিয়ে আসতে পারে। জি, ডক্টর মাহফুজ কবির, জ্বালানিতে কি সরবরাহের সমস্যা নাকি সাপ্লাই চেনের সমস্যা, কোথায় সমস্যাটা একটু বলবেন? আসলে সাপ্লাই চেনে প্রবলেম, মানে এখানে তো আমাদের জ্বালানিটা লাগবে, মানে বিশেষ করে যে আমাদের যে গ্যাস খুব এটা কিছু ড্রিলিং লাগবে, কিছু এক্সপ্লোরেশন দরকার। তো সেই জায়গাতে অবশ্যই এটা খুব দ্রুত গতিতে সিদ্ধান্ত নিতে হবে এবং প্রয়োজনে বিনিয়োগ দরকার, পাবলিককে এখানে অ্যাক্টিভেট করতে হবে। এর পাশাপাশি মধ্যপ্রাচ্য থেকে আমাদের প্রচুর পরিমাণে এলএনজি আনতে হবে, আর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা চুক্তি হয়েছে। তো সেটা কিন্তু মানে গ্যাসটা আস্তে আস্তে একটু সময় লাগবে, কিন্তু এই মুহূর্তে প্রচুর পরিমাণে গ্যাস দরকার আমাদের। তো গ্যাসের সাপ্লাইটা আমাদের অবশ্যই দিতে হবে, এবং ওইটাই আসলে আমাদের পুরো যে শিল্প কারখানাতে গ্যাসের সংকট, সেটা সমাধানের ক্ষেত্রে হেল্প করবে। গ্যাসের দাম বাড়লেই তো শুধু হবে না, এখন আমাদের সাপ্লাইটা যদি ঠিক মতো না হয় এবং গ্যাসের প্রেশারটা যদি কলকারখানায় না থাকে, তাহলে সেই ক্ষেত্রে তারা এই যে অল্টারনেটিভ ওয়েতে তারা হয়তো এই যে ফার্নেস অয়েল দিয়ে অন্যান্য ভাবে তারা কি কতদিন চলবে, এবং খরচ তো অনেক বেড়ে যাচ্ছে। আমি মনে করি যে এই জায়গাতে খুব দ্রুত গতিতে একটা সমাধান দরকার। জি, আপনাকে ধন্যবাদ। সাইদ খান, এই যে ডক্টর মাহফুজ কবির বলছিলেন সংস্কার, নির্বাচন, জাতীয় ঐক্যমত্য সব মিলিয়ে আমরা যদি দেখি যে এক ধরনের রাজনৈতিক যে অনিশ্চয়তা পরিবেশ দেখতে পাচ্ছেন অনেকেই, রাজনীতিবিদরাও বলছেন যে এক ধরনের অনিশ্চয়তা দেখতে পাচ্ছেন। সংস্কার হবে কতটুক, নির্বাচন কবে হবে, জাতীয় ঐকমত্য হবে কি কতটুকু হবে, কোন বিষয়ে হবে, নানা রকম জটিলতা। কিন্তু এই যে সবকিছু চলছে, এর মধ্যে অর্থনৈতিক কার্যক্রম তো আসলে নানাভাবে আমরা দেখতে পাচ্ছি বাধাগ্রস্ত হচ্ছে, এবং এটি কতটা বাধাগ্রস্ত হচ্ছে আপনি মনে করেন সাইদ খান, এটা রাষ্ট্রের জন্য আসলে কতটা ভালো খবর নয়? জি, ধন্যবাদ। সেটি হচ্ছে যে সংস্কার, সকল সংস্কারের মূল সংস্কার কিন্তু গণতন্ত্র। আপনি একটি গণতান্ত্রিক রাষ্ট্রে অন্য কোনো পথে সমাধান খুঁজে লাভ নেই তো। আপনি তো ডিক্লেয়ার করেননি যে এই সরকারটি পার্মানেন্ট সরকার, বা আমরা সরকার পদ্ধতিতে পরিবর্তন আনবো, বা আমরা তো বারবার এই অন্তর্বর্তীকালীন সরকার বারবার বলছে যে আমরা ডেমোক্রেসিতে ফিরছি, সো দ্যাট আপনার এখানে কোনো পার্মানেন্ট সলিউশন এই সরকারের দেবার ক্ষমতা কার্যত নেই। গণতন্ত্রের পূর্ব শর্তই হচ্ছে ভোট। সুতরাং এবং জনগণের এনগেজমেন্ট, রাষ্ট্রের সাথে জনগণের সম্পর্ক স্থাপন। তো সেই সম্পর্ক স্থাপিত হয় ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে। সেটি গেল একটি কথা। এবং মাহফুজ ভাই যেটি বললেন, যে মাহফুজ কবির ভাই, যে এখানে পার্লামেন্ট লাগবে না, বা আইন পরিবর্তন করতে হবে না, বা এজন্য পার্লামেন্ট জরুরি না। কিন্তু আমি মনে করি যে আসলে পার্লামেন্ট অবশ্যই জরুরি। এই সরকারটির নামই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, এটি পার্মানেন্ট সরকার না। সুতরাং আপনি সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটি আগামী 500 বছর পর্যন্ত সংস্কার চলবে। আজকেও যেমনি সংস্কার প্রয়োজন, কালকেও সংস্কার প্রয়োজন। আর সংস্কার শব্দটিকে আসলে আমরা সংস্কার শব্দ বলতে কি বুঝি? বদলে যাওয়া, সময়ের সাথে সাথে বদলে যাওয়া। আপনি তো ঘড়ির কাঁটাকে ফিক্স করে দিতে পারবেন না যে 3 ঘন্টা পর আর ঘড়ির কাঁটা চলবে না।
ঘড়ির কাঁটা যদি চলে, সময় যদি চলমান থাকে, তাহলে সংস্কারও আজীবন চলতে থাকবে, পৃথিবী যতদিন থাকবে। সুতরাং ফিক্স করে বলা যাবে না যে এটাই সংস্কার। আজকে যে সংস্কারটি করছেন, সময়ের প্রয়োজনে আগামী 2 বছর পর সেটিকে বাতিল করে দিতে হতে পারে, সেটি আমাদের জন্য অপ্রয়োজনীয় হয়ে যেতে পারে। সময়ের সাথে সাথে বদলে যাওয়ার নাম সংস্কার। সুতরাং সবচেয়ে বড় সংস্কার হচ্ছে রাষ্ট্রের সাথে জনগণের যে সম্পর্ক বিচ্যুত হয়েছে যে জায়গা থেকে, রাষ্ট্র মানে জনগণ রাষ্ট্রের সাথে সম্পর্ক থেকে যেই জায়গায় ছিটকে পড়েছে, সেই সম্পর্ক পুনঃস্থাপন করাই হচ্ছে সবচেয়ে বড় সংস্কার। সুতরাং এই সংস্কার হয়ে গেলে এবং রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে যদি সেই জায়গাগুলোতে যদি সুশাসন প্রতিষ্ঠা করা যায় এবং ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে এই যে মাহফুজ ভাই যেটি বললেন না, যে গ্যাস সরবরাহ বা আমাদের এনার্জি যে সাপ্লাই চেইনের সংকট, এটি আসলে সংকট হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা, এবং সেই আমলাতন্ত্র হচ্ছে ফ্যাসিবাদী আমলাতন্ত্র। সেই ফ্যাসিবাদী আমলাতন্ত্রকে দিয়ে আপনি তো স্মুথলি কোনো কিছু প্রত্যাশা করতে পারেন না। আপনি নিশ্চয়ই জানেন যে ফ্যাসিবাদী সরকার প্রধান পালিয়ে গেলেও তার যে হ্যাজিমনি লাস্ট 15.5 ইয়ার্স যে হ্যাজিমনি আমাদের আমলাতন্ত্র বলেন, আমাদের রাষ্ট্র কাঠামোতে বলেন, সেই জায়গাগুলোতে জেকে বসেছে, সেটি কি আমরা পরিষ্কার করতে পেরেছি? নিশ্চয়ই পারিনি। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার আগামী 2 বছর ধরেও যদি সংস্কার করে, অনলি 10% মানে 5 to 10% সংস্কার করা সম্ভব, কিন্তু সেটি আবার এর পরবর্তী 2 বছর পর কিন্তু সেই সংস্কার সময়োপযোগিতা হারাতেও পারে। সুতরাং আমি মনে করি যে মানে রাষ্ট্রের সাথে জনগণের সম্পর্ক পুনঃস্থাপন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার জন্য বা আইনের শাসন প্রতিষ্ঠা করবার জন্য জবাবদিহিতামূলক একটি রাষ্ট্র গঠন হচ্ছে সবচেয়ে বড় সংস্কার। আমি একজন জনপ্রতিনিধি বা একজন মন্ত্রীর যদি জনগণের কাছে জবাবদিহিতা করবার ভয় থাকে, তাহলে সুশাসন প্রতিষ্ঠা হয় খুব সহজে। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকার একটি চার্টার করে দিতে পারে যে পরবর্তী সরকারগুলো তাদের এই প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করতে বাধ্য থাকবে, এবং সেটি তারা সিগনেচার নিতে পারে, একটি চার্টার করে সেটি জনগণের কাছে পৌঁছে দিতে পারে যে পরবর্তী নির্বাচিত সরকার এই খাতগুলোকে সংস্কার করে মানুষের অধিকার প্রতিষ্ঠায় সরব ভূমিকা রাখবে। সেই জায়গাটি করা জরুরি। এবং সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বেস্ট সলিউশন হচ্ছে বেসিক সংস্কার সেটি হচ্ছে নির্বাচন কমিশন, আমলাতন্ত্রের যতটুকু প্রয়োজন গণতন্ত্রায়নে সেই জায়গাগুলো সংস্কার করা, এবং অর্থনীতির চাকা অন্তর্বর্তীকালীন সরকার চাইলেও মেরামত করতে পারবে না, কারণ অন্তর্বর্তীকালীন সরকার কোনো পার্মানেন্ট সলিউশন দিতে পারবে না। সুতরাং দেশি বিদেশি কোনো বিনিয়োগকারী এই সংস্কারের উপর আস্থা রাখবে না, কারণ পরবর্তী নির্বাচিত সরকার এই সকল সংস্কারকে বাতিল করে দেওয়ার এক ধরনের হুমকি আছে। এবং বিডা যে সর্বশেষ একটি বিনিয়োগ সম্মেলন করলো, সেটি সম্মেলন বা আনুষ্ঠানিকতার মধ্যেই সীমিত বলে আমি মনে করি। কোনো বিদেশি বিনিয়োগ এই সম্মেলন থেকে আসবে বলে আমার মনে হয় না, কারণ তারা লাইক টুরিস্ট ঘুরে গেলেন যে এখানে আসলে বিনিয়োগ করা যায়। পরবর্তীতে যদি স্টেবল কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট আসে বা স্টেবল পলিটিক্যাল সিচুয়েশন হয়, তখন হয়তো তারা বিনিয়োগ করতে পারেন। ইউনূস সরকার একটি ভালো কাজ করেছেন যে বিদেশিদের পা ফেলতে সহায়তা করেছেন বা পা ফেলবার উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগটি কার্যকর করবার জন্য এফেক্টিভ ডেমোক্রেসি সবার আগে জি জরুরি। সাইদ খান, আপনাকে ধন্যবাদ। আমি সময় পেলে নিশ্চয়ই আপনার কাছে আসবো, আমাদের হাতে সময় কম। ডক্টর মাহফুজ কবির, আমি একটু আপনার কাছে আসি একই বিষয়। আসলে এই যে বর্তমান যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, এটি আসলে অর্থনৈতিক কার্যক্রমে কতটা বাধাগ্রস্ত করছে অর্থনৈতিক কার্যক্রমকে? হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ। আমি আসলে রাজনৈতিক বিষয়ে বিশেষজ্ঞ নই, তবে আমার ধারণা যে এটা সারা পৃথিবী জুড়ে এই চর্চাটা রয়েছে যে আসলে গণতান্ত্রিক মানে রাজনৈতিক যে সরকার ব্যবস্থা, সেটাই সারা পৃথিবীতে সবচেয়ে স্বীকৃত আসলে রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা। এবং এই কারণেই আমি মনে করি যে যে সমস্ত জায়গাতে আসলে বিনিয়োগ যায় বা যেখানে যে রাষ্ট্রগুলো উন্নতির চরম শিখরে চলে গেছে, তো সেই রাষ্ট্রগুলোর বেশিরভাগের ক্ষেত্রে, দুই একটা এক্সেপশন বাদে, প্রায় সব দেশেই কিন্তু এই ধরনের গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে, সেখানে নির্বাচিত সরকার থাকে এবং সেখানে সরকারগুলোর ক্ষেত্রে হয়তো অনেক সময় যে স্ট্যাবিলিটি না থাকলেও সেটা কিন্তু সেটা অল্প সময়ের জন্য হয়, যখন সরকারের পরিবর্তন হবে বা এটসেট্রা। কিন্তু ইনস্টিটিউশন গুলো ফাংশন করে কিন্তু যে নির্বাচিত সরকার তাদের রুলের মাধ্যমে। এখন এটাই যেহেতু স্বীকৃত পদ্ধতি, এই কারণে আমি মনে করি যে অর্থনীতির সঙ্গে রাজনীতির বা এই যে গণতান্ত্রিক ব্যবস্থার একটা খুব গভীর যোগসূত্র রয়েছে। জি আমি মনে করি যে বাংলাদেশের যে পরিস্থিতি সেগুলো আসলে সবাই পর্যবেক্ষণ করছেন, এবং বাংলাদেশে একটা ভালো একটা নির্বাচন হোক এবং যথাশীঘ্র নির্বাচন হোক, সেটা কিন্তু সবাই চাচ্ছেন বলে বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে। এবং এই কারণে কিন্তু আমরা বিনিয়োগের সম্ভাবনা আছে ঠিকই, কিন্তু বিনিয়োগ গুলো হয়তো সেভাবে নাও আসতে পারে এই নির্বাচনের আগে। তো সেই বিষয়গুলো নিয়েও অনেকেই আসলে জল্পনা কল্পনা করছেন।
তো সেটার একটা হয়তো ভিত্তিও আছে। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে কি যে আমার কথাটা কি হয়তো ওইভাবে না নেওয়াটাই ভালো। সেটা হলো যে এই সংস্কারের যে প্রক্রিয়াগুলোর মধ্যে কিছু কিছু আছে সেগুলো আসলে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে হয়, আর কতগুলো আছে হচ্ছে যে পার্লামেন্টের মধ্য দিয়ে আসতে হবে। যদি আপনি আইন প্রণয়ন করতে চান তাহলে সেটা অবশ্যই পার্লামেন্টের মধ্য দিয়ে আসাটা সবচেয়ে ভালো, এবং সেটাই টেকসই পদ্ধতি। তার কারণ এখন অর্ডিন্যান্স করলেও সেটা কিন্তু আসলে চলবে না। তো সুতরাং অর্থনৈতিক খাতে যে সমস্ত আইনের প্রয়োজন, মানে নতুন আইনের প্রয়োজন, সেটা পার্লামেন্টের মধ্য দিয়ে আসাটা সবচেয়ে ভালো পদ্ধতি। এবং এই এখন যে অবস্থাটা চলছে, তো সেই অবস্থাতে আমি মনে করি যে আসলে এই সবাই প্রত্যাশা করছেন বা অপেক্ষায় আছেন যে কখন আসলে নির্বাচন হবে এবং তারপরে দেশি বিদেশি বিনিয়োগ গুলো আসবে। তো সুতরাং আমি মনে করি যে এখন যেহেতু সেই জায়গাতেই আসলে মানুষের অপেক্ষা রয়েছে, বিশেষ করে বিনিয়োগকারীরা সেভাবে চিন্তা করছেন। তো সুতরাং আমি মনে করি যে আসলে আগামী দিনগুলোতে বাংলাদেশের জন্য একটা ভালো ভবিষ্যৎ অপেক্ষা করছে, যদি এই স্মুথ ট্রানজিশন হয় এবং সেখানে ভালো নির্বাচন হয়ে মানে গ্রহণযোগ্য নির্বাচন হয়ে একটা সরকার প্রতিষ্ঠিত হয়, এবং তখন আসলে আমি মনে করি যে বিনিয়োগের ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে সেগুলা আর থাকবে না। এবং সেই জায়গাতে আমি মনে করি যে একটা যদি বার্তা চলে আসে এখন, মানে একটা নির্বাচনের যদি রোড ম্যাপ হয়, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই যে যারা বিনিয়োগকারী তাদেরকে আশ্বস্ত করবে, এবং তখনই আসলে আমি মনে করি যে এই যে স্থিতিশীলতার কথা যেটা যদি বলা হয়, তাহলে সেক্ষেত্রে সেই স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে। জি, ডক্টর মাহফুজ কবির, আপনাকে অনেক ধন্যবাদ। সময় একদম শেষের দিকে। সাইদ খান, আমি আপনার কাছে আসি একটু ভিন্ন প্রসঙ্গ নিয়ে। এটি নিজেদেরই প্রসঙ্গ, সাংবাদিকদের প্রসঙ্গ। আমি যদি বলি, বাংলাদেশে বর্তমানে 266 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা অথবা সহিংসতা সংক্রান্ত অপরাধের অভিযোগে মামলা রয়েছে, এবং এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সম্পাদক পরিষদের সভাপতি ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। এই যে 266 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা অথবা সহিংসতা সংক্রান্ত অপরাধের অভিযোগের মামলা, এই বিষয়ে আপনি কি বলবেন সাইদ খান? জি, আমি একজন সাংবাদিক সংগঠনের নেতা হিসেবে আমি অবশ্যই এই মামলার সমর্থন করি না। আমি এই মামলার বিরোধিতা করি। কোনো সাংবাদিক এরকম রাষ্ট্রীয় নিপীড়নের মুখে পড়ুক, সেটি আমি তীব্র নিন্দা জানাই। কিন্তু এখানে একটি জিনিস উল্লেখ করতে হবে, গত 15 বছরে আপনি একজন সংবাদকর্মী, আমাদের সাথে একজন অতিথি রয়েছেন ডক্টর মাহফুজ কবির, তিনি একজন দর্শক বা পাঠক সংবাদপত্রের বা টেলিভিশনের। সেই জায়গা থেকে গত 15 বছরে আমরা কি আসলে সাংবাদিকতা করেছি বা করতে পেরেছি বা করতে কি চেয়েছি? নিশ্চয়ই হয়তো অল্প কিছু চেয়েছি বা অল্প কিছু পেরেছি, অধিকাংশ কিন্তু সাংবাদিকতা করতে চাইনি। আমরা বারবার রাষ্ট্রের উপরে চাপিয়ে দেই যে রাষ্ট্র আমাদেরকে করতে দেয়নি। আসলে রাষ্ট্র যতটুকু আমাদের উপরে নিপীড়ন নির্যাতন না করেছে, তার চেয়ে বেশি আমরা স্তুতি করে সরকারের মানে সরকারের আস্থাভাজন হওয়ার চেষ্টা করেছি। সেই জায়গা থেকে আমরা সরকারের নানান ধরনের অপরাধ অপকর্মকে বৈধতা দেবার জন্য গণমাধ্যমে আমরা প্রচার করেছি এবং সেটিকে বৈধতা দেবার জন্য উঠে পড়ে লেগেছি। সেই জায়গা থেকে সরকার যদি কোনো হত্যাকাণ্ড ঘটায় এবং সেই হত্যাকাণ্ডকে যদি আমরা বৈধতা দেওয়ার চেষ্টা করি, তাহলে আমিও তো সমানভাবে অপরাধী। কারণ অপরাধ যে সহে এবং অপরাধ যে করে, দুজনই কিন্তু সমান অপরাধী। সেই জায়গা থেকে আমি নিশ্চয়ই 266 জন সাংবাদিকের বিরুদ্ধে এই হত্যা মামলা বা যে কোনো ধরনের নিপীড়নের মামলার বিরোধিতা করি। কিন্তু 266 জন বা তার বেশি কম যদি কেউ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের যে মানে প্রায় 1.5 থেকে 2,000 শিক্ষার্থীদের বুকের পরে অস্ত্রধারীদের বন্দুক মানে রাষ্ট্রীয় বাহিনীর গুলি চালানো এবং এই হত্যাকাণ্ডকে জায়েজ করবার জন্য স্তুতি করে থাকে এবং সেটিকে বৈধতা দেওয়ার চেষ্টা করে থাকে, এটাকে চেষ্টাও বলা যায় না, অপচেষ্টা। এবং সেটিকে সাংবাদিকতা বলা যায় না, অপসাংবাদিকতা বা সাংবাদিকতার নামে এক প্রকার দালালি, সেটি যদি হয় অপরাধের স্বীকৃতি দাতা হিসেবে আমিও সমান অপরাধী, আমার বিরুদ্ধেও মামলা হওয়া উচিত। আমি মনে করি এই অপরাধটুকুর বিচার হোক, কিন্তু কোন সাংবাদিকের বিরুদ্ধেই মামলা আমি সমর্থন করি না। এর মধ্যে যারা অপরাধী, সেই অপরাধীদের বিচার, ন্যায় বিচার যেন তারাও পায়, সেটিও প্রত্যাশা করি। জি, সাইদ খান, আপনাকে অনেক ধন্যবাদ আজকে যুক্ত হওয়ার জন্য, এবং ডক্টর মাহফুজ কবির, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। দুজনই ভালো থাকবেন। আপনাদের সাথে নিশ্চয়ই অন্য কোনো দিন আবারও কথা হবে। আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।